ছিলাম, পাশেই আমাদের হিন্দু পরিবার ছিল এবং আমাদের মাঝে একটা অলিখিত সামাজিক চুক্তি ছিল যে আমরা বুঝতাম হিন্দু বাড়িতে মুসলিমরা হামলা করবে না, কটু কথা বলবে না, কিন্তু কিংবা একজন হিন্দু আমাদের মুসলিম বাড়ি যারা আছে, মুসলিমদের যে উৎসব আছে সেইটা নিয়ে কোনো ধরনের নেতিবাচক তৎপরতা তারা চালাবে না। সেইখান থেকে একটা পরিক্রমার মধ্য দিয়ে দেখেন আজকে বাংলাদেশে এমন একটা সময় আমরা পার করেছি, বা আমরা বড় হতে হতে যেটা দেখেছি, আমাদের বিভাজনের একটা অন্যতম মাধ্যম বা একটা কার্ড ছিল ধর্ম, এবং আমরা অজান্তেই সেই ফাঁদে বারবার পড়েছি। ফলে যেটা হয়েছে যে আমাদের মধ্যে নানা ধরনের বিভাজন তৈরি হয়েছে, শ্রেণী বৈষম্য বেড়েছে, শ্রেণীতে শ্রেণীতে আরও সংঘাত তৈরি হয়েছে। এবং এটার সাথে যদি একটু, যেহেতু আজকের বাংলাদেশ ভারত প্রেক্ষাপট, ভারতে আমরা যেভাবে বিজেপির উত্থানের ফলে বা হিন্দুত্ববাদের উত্থানের ফলে যেই ধরনের বিভাজন তৈরি হয়েছে সোসাইটিতে, এক ধরনের মুসলিম বিদ্বেষ তৈরি হয়েছে, বাংলাদেশেও যদি আমরা বলি যে সেই বিজেপির বিভিন্ন এক্সটেনশন বাংলাদেশেও শক্তিশালী হওয়ার মধ্য দিয়ে এইখানে আমাদের অজান্তেই নানান ধরনের ধর্মের ভিত্তিতে সংঘাত এখানে তারা তৈরি করেছে। কখনো এখানে হিন্দু ধর্মের অনুসারী যারা আছেন বা বিশ্বাসী যারা আছেন তাদেরকে ফেভার দিয়ে মুসলমানদেরকে ক্ষিপ্ত করে তোলা হয়েছে, কখনো কখনো মুসলমানদেরকে এই ধরনের ফেভার দিয়ে হিন্দু ধর্ম বা অন্যান্য ধর্মের মানুষদেরকে ক্ষিপ্ত করে তোলা হয়েছে। আর এই যে ক্ষিপ্ত বা পরস্পরমুখী যেই সিচুয়েশন, এইটা তৈরি করে দিয়ে থার্ড পার্টি এখানে সবসময় সুবিধা নিয়েছে। এবং আমরা যদি বলি যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ক্ষেত্রে একটি অন্যতম প্রশ্ন যে এখানে ভারত প্রশ্ন কিভাবে মোকাবিলা হবে, সেখানেও আমরা দেখব যে ভারতের যেই স্বার্থান্বেষী গোষ্ঠীগুলো তারা কিন্তু এই বিভাজনের মধ্য দিয়েই এইখানে তারা তাদের যেই এজেন্ডা সেটা বাস্তবায়নের চেষ্টা করেছে। একইভাবে আমরা সেটা রাশিয়া হোক, সেটা আমেরিকা হোক বা অন্যান্য যে আধিপত্যবাদী শক্তিগুলো আছে, তারা কিন্তু এই সুযোগটাকেই কাজে লাগিয়েছে। সর্বশেষ আমরা যদি বলি 24-এর গণ অভ্যুত্থানের ফলে বা এর পরে যেই বিশাল সম্ভাবনা আমাদের সামনে হাজির হয়েছিল, যেহেতু আমরা অভ্যুত্থানের মধ্যে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, প্র্যাকটিসিং মুসলিম, নন প্র্যাকটিসিং মুসলিম, হিজাবি, নিকাবি, প্রাইভেট ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটি, মাদ্রাসা ছাত্র সবাই মিলে নেমেছিলাম রাস্তায়। ফলে আমাদের মধ্যে একটা এই সম্ভাবনা তৈরি হয়েছিল যে একটা ফ্যাসিবাদকে হটানোর ক্ষেত্রে আমরা সবাই মিলে যেভাবে ভূমিকা রেখেছি, আমরা বাংলাদেশকে বিনির্মাণের ক্ষেত্রেও সেইভাবে সবাই মিলে একটা ভূমিকা রাখব। কিন্তু সেখানেও আজকের বাস্তবতায় যদি আমরা দেখি, আবারও নানা ধরনের পোলারাইজেশন প্রক্রিয়ার মধ্যে অলরেডি বাংলাদেশ ঢুকে গেছে, এবং এই যে আমাদের ঐক্য, এই ঐক্যটা বিনষ্ট হওয়ার সাথে সাথেই আমরা আবার সেই পুরানো ট্র্যাপে পড়তে থাকব। ফলশ্রুতিতে আজকের কোরআন পাঠ আন্দোলনকে আমি অশেষ ধন্যবাদ জানাবো যে তারা আজকের এই প্রোগ্রামে প্রায় সকল ধর্মের, বাংলাদেশে ক্রিয়াশীল যত ধর্ম আছে সকল ধর্মের প্রতিনিধিদের নিয়ে একটি সাম্প্রদায়িক সম্প্রীতি এবং সহাবস্থানমূলক পরিবেশ এনশিওর করার জন্য একটি ডায়ালগের আয়োজন আজকে তারা করেছে, একটি মত বিনিময় সভার আয়োজন তারা করেছে। এই ধরনের প্রোগ্রামগুলো বারবার হবে এবং আমি এইখানে রিকোয়েস্ট করব অন্যান্য ধর্মের যেই মহামান্য ব্যক্তিবর্গ এখানে আছেন, আপনারাও আপনাদের তরফ থেকে এই ধরনের বিভিন্ন প্রোগ্রাম আয়োজন করুন, যেখানে আমাদেরকেও দাওয়াত দিন। এটার মধ্য দিয়ে আমাদের সমাজে এক ধরনের পারস্পরিক যোগাযোগ এবং সংলাপ খুবই জরুরি। বাংলাদেশে আজকের আমার ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে আমি যতটুকু বুঝি, আজকের যেই বিভিন্ন এক পক্ষ আর এক পক্ষকে দেখতে না পারার বা শত্রু ভাবাপন্ন যে একটা পজিশন সৃষ্টি হয়েছে, এর মধ্যে একটি বড় কারণ হচ্ছে আমাদের পরস্পরের মধ্যে যোগাযোগ অত্যন্ত কম। চিন্তা করে দেখবেন যে একটা বাংলাদেশে, ইন্ডিয়ায় দেখা যায় যে একটা মাদ্রাসায় সেখানে হিন্দু বা বৌদ্ধ ধর্মের লোকজন সেখানে বিভিন্ন অনুষ্ঠান বা বিভিন্ন ইস্যুতে যায়, তারা বোঝার চেষ্টা করে। নিশ্চয়ই অন্যান্য ধর্মেরটাও এভাবে একইভাবে যায়। তো আমাদের দেশে দেখবেন, ধরেন মাদ্রাসায় কখনো হিন্দুদের দাওয়াতও দেওয়া হয় না, তারা যায়ও না বা ডিসকমফোর্ট ফিল করে। হয়তো তারা ভাবে যে তারা তাদের ধর্মীয় জায়গা থেকে আবার একটা বাধার সম্মুখীন হইতে পারে। এইরকম জায়গাগুলোকে মিনিমাইজ করার জন্য আমরা পরস্পরের মধ্যে যোগাযোগ অনেক বাড়াই, আনুষ্ঠানিকভাবে যাতায়াতটাও আমরা শুরু করি। সেই আশাবাদ ব্যক্ত করে আজকে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।